আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঈনুদ্দিন মুন্না, অ্যাডভোকেট, জজকোর্ট, ঢাকা। তো গতকাল আমরা আপিল সংক্রান্ত বিষয়টা আলোচনা করছিলাম। আজকে রিভিশন সংক্রান্ত বিষয়টা আলোচনা করার পরে আমরা নতুন বিষয় পড়ব। তো আপনারা যারা জয়েন করছেন, যারা শুনতেছেন, তারা আর যারা বার কাউন্সিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষা দেবেন, তারা এই লাইভটা যখন দেখবেন বা শুনবেন, আপনারা একটা সাথে বই নেবেন। এবং ছোট ছোট বিষয়গুলো আপনার কমেন্টসে আমাকে জানিয়ে দিবেন, আমি যেন প্রশ্ন করে থাকি। তো ঠিক আছে, আমরা শুরু করি। প্রতিমা মল্লিক আপু, আদাব। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমরা আজকে যে বিষয়টা পড়তেছি, আপনারা একটু ভালোভাবে দেখেন। এই বিষয়টা রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমত দেখব রিভিশন, আপিল এবং রিভিশন দণ্ড আপনার ফৌজদারি কার্যবিধিতে আছে, কিন্তু রিভিউ নেই। আর রিভিশন সংক্রান্ত যে বিষয়টা আলোচনা করা আছে সেটা হচ্ছে 435 থেকে 441 পর্যন্ত। তো এখান থেকে আমরা সব ধারা পড়ব না, কয়েকটা ধারা পড়ব। আপনারা একটু লাইভটা শেয়ার করে দিয়েন। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা শুরু করি। তাহলে আমরা দেখেন, আপনারা চলে যান যে 435 নম্বর ধারাটা, এটা একটা ইম্পর্টেন্ট ধারা। 435 নম্বর ধারাটা একটা ইম্পর্টেন্ট ধারা। এই ইম্পর্টেন্ট ধারাটা দেখেন, প্রথমে আপনাদের কাছে বই থাকলে, ওয়ালাইকুম আসসালাম বজলু ভাই। এখানে যে বিষয়টা আছে এটা হচ্ছে পাওয়ার টু কল, এটা হচ্ছে তলব করার ক্ষমতা। তলব করার ক্ষমতা, এখন তলব করার ক্ষমতা কয়টা আদালত থাকে সেই বিষয়টা আমাদের জানতে হবে। দুইটি আদালতে থাকে, একটা হাইকোর্ট আর একটা হচ্ছে দায়রা আদালত। জি বুঝলো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। দুইটা কোর্টের থাকে, একটা হাইকোর্ট ডিভিশনের আর একটা হচ্ছে দায়রা আদালতের। এদের অধীনস্থ কোর্টগুলোর কোনো বিষয়, এদের অধীনস্থ যে কোর্টগুলো আছে, এদের অধীনস্থ, যেমন দায়রা আদালত হলে দায়রা আদালতের অধীনস্থ, হাইকোর্ট হলে হাইকোর্টের অধীনস্থ যে কোর্টগুলো আছে, এই কোর্টগুলোর যে সিদ্ধান্ত, দণ্ড, আদেশ, বৈধতা ইত্যাদি যাচাই করার জন্য কোনো কিছু কল করতে পারে। তো আমরা একটু ধারাবাহিকভাবে পড়ি, আপনার বই যান। প্রথমে আমরা ধারাটা দেখেন, 435 নম্বর ধারা। প্রথমে আপনার দাগ দিবেন যে এই নথি তলব করার ক্ষমতা দুইটি আদালতের আছে, একটা হাইকোর্ট ডিভিশনের আছে আর একটা আছে আপনার দায়রা জজ। একটা হাইকোর্ট ডিভিশনের আছে আর একটা হচ্ছে দায়রা জজের আছে। এই দুইটা দেখবেন, দাগ দিয়ে দেন। তারপরে দেখেন, এই নথি তলব করার সময়ে যে নথিটা তলব করা হয়, তখন যদি কোনো ব্যক্তির দণ্ড হয়, সে দণ্ডটা স্থগিত হয়ে যাবে। এবং উনি যদি আটকে থাকে, অভিযুক্ত ব্যক্তি যদি আটকে থাকে, তাহলে ওনাকে জামিন দেবে। তাহলে 335 ধারা অনুসারে জামিন পাওয়া যায়। 435 ধারা অনুসারে জামিন পাওয়া যায়। আমরা গতকাল দেখছিলাম 426 নামে যে ধারাটা আছে, সেই ধারাতেও জামিন পাওয়া যায়। তাহলে আমরা দেখলাম সেখানে এই 435টা জামিন পাওয়া যায় এবং দণ্ড স্থগিত হয়ে যাবে। আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে কি কারণে এটা তলব করা হয়, এটা আপনাদের দেখেন, আপনাদের বই দেওয়া আছে, স্পষ্ট সুন্দর করে দেওয়া আছে। যে এর আগেই বললাম, কোনো সিদ্ধান্ত, দণ্ড, আদেশে নির্ভুলতা, বৈধতা, যৌক্তিকতা যাচাই করার জন্য এটা তলব করা হয় নথিটা। আরেকটা বিষয় তলব করা যেতে পারে যে কার্যক্রমের যে রেগুলারিটি আছে কিনা সেই বিষয়েও তলব করতে পারে। তো আমরা যদি এই কয়টা বিষয় যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে আমাদের চলবে। আরেকটা বিষয় আমরা দেখব, আমরা যদিও জানি যে আমাদের এই আপনার 335 ব্যাখ্যাতে দেখবেন, আমাদের ম্যাজিস্ট্রেটের যে সংজ্ঞা আমরা পড়ছি, যে ম্যাজিস্ট্রেটের ক্লাসিফিকেশন 6 নম্বর ধারা ফৌজদারি কার্যবিধির,
ম্যাজিস্ট্রেট দুই ধরনের ছিল, একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা পড়ছিলাম। তো এখানে দায়রা জাজ যে আছে, আবার আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কারা হয় সেটা আমরা পড়ছিলাম 10 নম্বর ধারা অনুসারে, যে কারা কারা নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে পারে। আরেকটা বিষয় আমরা দেখছিলাম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কীভাবে নিয়োগ দেওয়া হয়, এ বিষয়ে আমরা পড়ছি। কারণ বিষয়টা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীনস্থ হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিন্তু এই ধারাতে বলা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সকল ম্যাজিস্ট্রেট এই ধারা অনুসারে দায়রা জজের অধীনস্থ। এই আপনার ব্যাখ্যাতে যাবেন, ব্যাখ্যাতে লেখা আছে এই কথাটা যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যে ম্যাজিস্ট্রেট হোক না কেন সবাই দায়রা জজের অধীনস্থ। এটা আপনার ব্যাখ্যাতে দেখেন 435 ব্যাখ্যাতে আছে এই কথাটা। তো ঠিক আছে, আমরা সামনের দিকে যাচ্ছি। প্রথমটা পড়লাম নথি তলব করার, নিম্ন আদালতে নথি তলব করার ক্ষমতা, এটা ইম্পর্টেন্ট ধারা। এর পরের বিষয়টাতে আমরা চলে যাব 436 নম্বর ধারা। এখানে যে জিনিসটা দেখবো যে ইনকোয়ারির কথা বলা হয়েছে, তদন্ত না কিন্তু ইনকোয়ারি। আমরা তো জানি তদন্ত এবং ইনকোয়ারির যে পার্থক্যটা আছে, তদন্ত এবং যে ইনকোয়ারির যে বিষয়টা আছে এটা আমরা জানি, তদন্ত কে করে ইনকোয়ারি কে করে সেটা আমরা ভালোভাবে জানতে হবে। এই প্রশ্নটাও বার কাউন্সিলে আসে, সংজ্ঞাটা কোথায় দেওয়া আছে, কে তে দেওয়া আছে আপনার ইনকোয়ারি, এল তে দেওয়া আছে আপনার ইনভেস্টিগেশন। তো দেখেন এখানে অনুসন্ধানের আদেশ দিতে পারে, অর্থাৎ ইনকোয়ারির আদেশ দেবে। কে আদেশ দিবে সেটা আমরা আগে দেখব। আদেশ দিবে হাইকোর্ট ডিভিশন অথবা দায়রা জাজ। তাহলে 436 নম্বর ধারা অনুসারে যদি কোনো ইনকোয়ারির আদেশ দিয়ে সেটা আদেশ দিবে হচ্ছে আপনার হাইকোর্ট ডিভিশন অথবা দায়রা জাজ। কখন তিনি দেবে ইনকোয়ারিটা, আদেশটা কখন দেবে? দিবে হচ্ছে 203 নম্বর ধারাটা আমরা পড়ে আসছি, যে 203 নম্বর ধারায় বলা আছে খারিজের কথা বলা আছে, যদি কোনো মামলা খারিজ হয়ে যায়। আর 403ও বলা আছে সেক্ষেত্রে এই যে খারিজ যে হলো, নালিশ অভিযোগটা যে খারিজ হয়ে গেল, জি ইউনুস ভাই আপনার কমেন্টসে অ্যান্সার দেওয়ার জন্য ধন্যবাদ। এই যে নালিশ অভিযোগটা যে খারিজ হয়ে গেল, এই খারিজ জিনিসটাকে আবার তদন্ত করার জন্য হাইকোর্ট ডিভিশন অথবা দায়রা জাজ সেটা আদেশ প্রদান করতে পারে। আরেকটা আমরা দেখি যে অভিযোগ থেকে রেহাই পায় ব্যক্তি, রেহাই মানে কি, ডিসমিস হয়ে গেছে, অব্যাহতি হয়ে গেছে, ডিসচার্জ পেয়ে গেছে, রেহাই পেয়ে গেল, এই রেহাইটাও সম্পর্কেও তদন্ত অনুসন্ধান করতে পারে হাইকোর্ট ডিভিশন। এখানে অনুসন্ধানের আদেশ প্রদান করবে, যেটা আমরা পড়তেছি অনুসন্ধানের আদেশটা প্রদান করবে কে। এই দুইটি টার্ম যদি আপনারা মনে রাখেন, এই দুটি টার্মই যথেষ্ট আমাদের। এরপরে আমরা চলে যাব যেটা খুবই ইম্পর্টেন্ট ধারা, খুবই প্রয়োজনীয় ধারা, সেই ধারাটা হচ্ছে 439 নম্বর ধারা। আমরা আরেকটি বিষয় মনে রাখবো, রিভিশন দুইটি আদালতে করা হয়, একটা হাইকোর্ট ডিভিশনে করা হয় আর একটা দায়রা আদালতে করা হয়। এই দুই দায়রা আদালত মানে দায়রা জাজের নিকট করা হয়। তো আপনারা দেখেন আমরা প্রথমত যে জিনিসটা দেখবো হাইকোর্ট ডিভিশনের রিভিশন। তো এই যে রিভিশন যখন হচ্ছে, তাই রিভিশনাল কোর্টের ক্ষমতা সম্পর্কে বিষয়টা আছে, সে সম্পর্কে আলোচনা করা আছে আপনার 439 ধারার 1 নম্বর সাবসেকশনে, যে রিভিশন আদালত কোন কোন ক্ষমতাগুলো ইউজ করতে পারবে। রিভিশন আদালত আপিল আদালতের যে ক্ষমতাগুলো আছে সেই ক্ষমতাগুলো ইউজ করবে, ব্যবহার করতে পারবে, সেগুলো বলা আছে 423 নম্বর যে ক্ষমতা, 426 নম্বরের ক্ষমতা, 427 নম্বরের ক্ষমতা, 428 নম্বরের ক্ষমতা। এই চারটা ক্ষমতার কথা বলা আছে। এই চারটা ধারায় যে ক্ষমতাগুলো আপিল আদালত ইউজ করত, ঠিক এই ক্ষমতাগুলো রিভিশন আদালত ইউজ করবে। এই জিনিসটা আমরা মনে রাখবো। 2 নম্বর ধারাতে বলা আছে রিভিশন, আরেকটা বিষয় বলি, রিভিশন কোন বিষয়ে হয়? শুধুমাত্র আইনগত প্রশ্নে রিভিশন হয়, ঘটনাগত বিষয়ে রিভিশন হয় না। শুধুমাত্র আইনগত কোনো প্রশ্ন থাকলে সেগুলোর এগেনস্টে রিভিশন করা যায়। তো
কোনো আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে কোনো আদেশ দেওয়া যাবে না। 439 নম্বর ধারার 2 নম্বর সাবসেকশনে বলা আছে যে আসামিকে আগে কি করতে হবে, আত্মপক্ষের সমর্থন এর সুযোগ দিতে হবে। এই সুযোগ না দিয়ে সুযোগ না দিয়ে কোনো আদেশ দেওয়া যাবে না, কোনো আদেশ প্রদান করবে না। আচ্ছা ইউনুস ভাই, ওটা তো ছিল 338 নম্বর ধারাটা, ওটা অন্য জিনিস ছিল। 338 এবং 337 এগুলো ছিল রাজসাক্ষীর বিষয়ে কোন ধারা, ওগুলো আমরা পড়ে যাচ্ছি। তো আমরা যে জিনিসটা দেখছিলাম যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, না দিলে আসামির এগেনস্টে কোনো আদেশ দেওয়া যাবে না, এটা একটা ছিল। আবার একটা জিনিস দেখেন 403 নম্বর সাবসেকশনটা, আপনাদের কাছে বই থাকলে আপনারা একটু লক্ষ্য করেন কি বলা আছে। এখানে আপনাদের বিচারটা হচ্ছে দায়রা আদালতে অথবা হাইকোর্ট ডিভিশন, কিন্তু এই ধারাটা হচ্ছে আমাদের হাইকোর্ট ডিভিশনের। তো এই হাইকোর্ট ডিভিশন যখন এরা আমার রিভিশন করতেছে, তখন তিনি কতটুকু শাস্তি দিবে এই বিষয়টা এখানে একটা বিষয়। 439-এর 3 নম্বর সাবসেকশনটা আপনারা একটু লক্ষ্য করেন, বই থাকলে আপনার 3 নম্বর সাবসেকশনটা একটু লক্ষ্য করেন। হ্যাঁ সুমন ভাই, আপনার কমেন্টস অনেক সুন্দর হয়েছে। আপিল হয় আইনগত এবং ঘটনাগত বিষয়ে, রিভিশনটা হয় শুধু আইনগত বিষয়ে। একটু ভুল হয়ে গেছে, রিভিশনটা হয় শুধু আইনগত বিষয়ে, আপনি হয়তো টাইপ করতে ভুল করছেন। ওকে, তো যে জিনিসটা আমি বলছিলাম আপনাদের, 3 নম্বর ধারাটা 439-এর 3 নম্বর ধারাটা, এখানে বলা আছে যে আপনার ম্যাজিস্ট্রেট, যে আদালতে ম্যাজিস্ট্রেট বিচারটা করবে সেই আদালতের অপেক্ষা বেশি শাস্তি প্রদান করতে পারবে না। ঠিক আছে, আপনার কমেন্টটা সুন্দর হয়েছে, নট মোর দেন ম্যাজিস্ট্রেট পাওয়ার, অর্থাৎ যদি ম্যাজিস্ট্রেট যে বিচারটা করছে, একটা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে, আমরা পড়ে আসছি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা 2টা ধারায় আছে, একটা 32 নম্বর ধারার, আর একটা ধারা হচ্ছে 33A নম্বর ধারায়। সেখানে 7 বছরের বেশি ম্যাজিস্ট্রেট শাস্তি দিতে পারে না 33A, আর 32-এ বলা আছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 5 বছরের বেশি শাস্তি দিতে পারে না। তো এই 2টা ধারায় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কারাদণ্ড করে। তো আমরা এখানে দেখলাম যে ম্যাজিস্ট্রেট যে শাস্তি দিতে পারত তার চেয়ে বেশি শাস্তি দিতে পারবে না হাইকোর্ট ডিভিশন যদি রিভিশন হয়। এটা আমাদের একটু মনে রাখতে হবে। জি নান্না ভাই, আপনার অ্যান্সারটা কারেক্ট, রিভিশন শুধু আইনগত প্রশ্নেই হয় থাকে। তো এবার আমরা 4 নম্বর ধারা দেখি, একটা লক্ষ্য করেন 4 নম্বর ধারাটা। এখানে বলা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশন যখন রিভিশন শুনবে, দেখবে, করবে আর কি, তখন খালাস আদেশকে দণ্ডে রূপান্তর করতে পারবে না। খালাস যদি পায় সে আদেশটাকে দণ্ডে রূপান্তর করতে পারবে না, এটা আমরা মনে রাখবো। রিভিশন করার ক্ষেত্রে খালাস আদেশকে দণ্ডে রূপান্তর করা যাবে না। 439 নম্বর ধারার 4 নম্বর সাবসেকশনেই আরেকটু কথা বলা আছে, যদি 439-এর কোন অনুসারে দায়রা আদালত দায়রা জাজ যদি রিভিশন করে, তার পুনরায় সেই রিভিশনের এগেনস্টে হাইকোর্ট ডিভিশনে রিভিশন করা যাবে না। তো আপনাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে ফৌজদারি কার্যবিধি অনুসারে দ্বিতীয় আপিল হয়, অর্থাৎ সেকেন্ড আপিলের অপশন আছে, কিন্তু সেকেন্ড রিভিশনের কোনো অপশন নেই। এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। এর পরের বিষয়টা চলে যান। এর পরের যে বিষয়টা ছিল 439-এর 5 নম্বর সাবসেকশন, আপনারা একটু দেখেন, 5 নম্বর সাবসেকশন ছিল যেটা, সেখানে বলা হয়েছে যে আপিল করা যাবে,
বা আপিল করা যাইতো, কিন্তু আপনি আপিল করেন নাই, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আর রিভিশনের কোনো সুযোগ থাকবে না। আপনাদের কাছে বই থাকলে আপনারা নোট করতে পারেন একটা 430 নম্বর ধারা, সেখানে একটা বিষয় বলা আছে, আপিলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আপিলের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। কতগুলো সেকশন এবং অধ্যায় ব্যতীত সেটা বলা আছে 417, 417 ক এবং 32 নাম্বার যে অধ্যায়টা, যেটা আমরা এখন পড়তেছি, এটাকে 32 নাম্বার অধ্যায়, রিভিশন চ্যাপ্টারটা হচ্ছে 32 নাম্বার অধ্যায়। এই অধ্যায়তে আমরা দেখতেছি, পড়তেছি। তো এই তিনটা পয়েন্ট ছাড়া 417, 417 ক এবং 32 নাম্বার অধ্যায় ব্যতীত অন্যান্য যে বিষয়গুলো আছে, আপিলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তাহলে দেখেন যে বিষয়টা জানলাম আমরা, যে আপিল করা চলে কিন্তু আপিল করা হয়নি, তাহলে রিভিশনের কোনো সুযোগ থাকবে না, এটা 435 বলা আছে। এরপরে আপনার আরেকটা ধারা দেখেন, 439-এর 6 নম্বর সাবসেকশন, 6 নম্বর সাবসেকশন। তাহলে প্রতিকার কি? আচ্ছা সুমন ভাই, তাহলে প্রতিকার তো নেই, তাহলে এখানে আপনার প্রতিকার তো শেষ হয়ে গেল। এই আইনে তো এই দুইটাই ছিল, এখানে যে রিভিউ নাই, আপিল তো করতেই পারবেন, আপনার তামাদি হয়ে গেছে, আপনার আপিল তামাদি হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার একটা, আমি সুমন ভাইকে বলতেছি, সেক্ষেত্রে আপনার একটা সুযোগ থাকতে পারে, আপনি আপিল করেন নাই, সেক্ষেত্রে আপনি তামাদি আইন অনুসারে আপিলের জন্য ওই যে কন্ডিশনাল অফ ডিলে যেটা আছে, তামাদি আইনের 5 নম্বর যে ধারাটা আছে, সেখানে আপনি প্রয়োগ করতে পারেন। ওকে, এখন যে বিষয়টার কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা দেখেন সেই ধারাটা হচ্ছে 439-এর 6 নম্বর সাবসেকশন ধারাটা একটু লক্ষ্য করেন। সেখানে রিভিশনে তো অনেক কিছু চেঞ্জ হয়, সেটা আমরা পড়ে আসছি প্রথমেই 439-এর 1 নম্বর সাবসেকশনে। এই রিভিশনে অনেক কিছু চেঞ্জ করা যায়, অর্থাৎ আপিলের যে পাওয়ারগুলো ছিল, সব ইউজ করতে পারবে ডিভিশন কোর্ট। তাহলে হ্যাঁ শান্তা, ওয়ালাইকুম আসসালাম। তো আমি যে জিনিসটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে, কোনো ব্যক্তিকে দণ্ড বৃদ্ধি করা যাবে না যদি আমরা এই ধারার 2 নম্বর সাবসেকশন অনুযায়ী তাকে যদি কারণ দর্শানোর কোনো সুযোগ না দেই, তাহলে কোনো দণ্ড বৃদ্ধি করা যাবে না। তো যা হোক, যে কথাগুলো বললাম, এটা এই ধারাটা রিটেন্ড ভাইবা এমসিকিউ সবার জন্য গুরুত্বপূর্ণ। আর যারা আমরা আইন পড়তেছি তাদের তো অবশ্যই লার্নিং থাকতে হবে। তো আমরা এরপরে চলে যাব 439-এর এ নাম্বার সাবসেকশন ধারায়। 439-এর এ যে ধারাটা আছে সেখানে বলা আছে, দেখেন আমি আপনাদের বারবার বলি, আপনারা আমরা যখন পড়বো, শুধু আমার এখানে না, আপনার যারই লাইভ দেখেন বা যার সাথে পড়াশোনা করেন বা যে কোচিংয়ে পড়েন বা যেভাবেই পড়েন না কেন, ইউটিউব দেখে পড়াশোনা করেন, সবগুলোই এখন যেহেতু ডিজিটালের আপনার এগুলো বেনিফিট পাওয়া যায়, এই বেনিফিটগুলো আমরা গ্রহণ করব, যেটা ভালো সেটা নিব। তবে আমার কথাটা হচ্ছে, আপনি যারই যেটাই করেন না কেন, আপনি লাইভ দেখেন, ইউটিউব দেখেন, কারো ক্লাস করেন, কিন্তু মূল বইটা আপনার সাথে রাখবেন, মূল বইটার সাথে রাখে আপনি পড়াশোনা করবেন, তাহলে আমার মনে হয় বেনিফিটটা বেশি হবে। ওকে, যেটা বলতেছিলাম 439। ওয়ালাইকুম আসসালাম আপু,
রংপুর থেকে লিমাবু দেখতেছে, শুনতেছে, ধন্যবাদ। তো এরপরের দিকে যাচ্ছি আমরা 439 নাম্বার। 439 নাম্বারে দেখেন, আপনার শিরোনামটা দেখবেন আগে। ধারার পড়ার, আইন পড়ার বেসিকটা হচ্ছে আগে শিরোনাম পড়তে হবে, এটা আগে বোঝার চেষ্টা করতে হবে। শিরোনামটা হচ্ছে আপনার দায়রা জজের রিভিশন ক্ষমতা। কখনোই দায়রা কোড বলা যাবে না, কিন্তু দায়রা জজ। ওকে, তো দেখেন আমরা যেটা বললাম যে দায়রা জজ যখন রিভিশন করবে তাহলে উনি কতটুকু ক্ষমতা ইউজ করবেন, ওনার ক্ষমতা কি কি, সেটা এখানে শর্ট করে বলে দেওয়া আছে। 439 ধারায় হাইকোর্ট যে ক্ষমতাগুলো ইউজ করত সেই ক্ষমতাগুলো দায়রা জজ ইউজ করবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় চলে যাই আমরা 2 নাম্বার যে বিষয়টা আছে। দায়রা জজ যদি কোনো রিভিশন করে তাহলে তার সিদ্ধান্তই চূড়ান্ত, অর্থাৎ আর কোথাও রিভিশনের কোনো সুযোগ নেই, উনি যাই দেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এখন এর মাঝে একটু প্রশ্ন করি, আমরা 404 নম্বর ধারাটা একটু ভালো করে পড়ব, যদিও ধারাটা খুব ছোট ধারা। ওই ধারাটা পড়লে আমরা বুঝতে পারবো আপিল কোথায় করা যায়। যেখানে আপিল করা যায় সেখানে আমরা আপিল করব, যেখানে যায় না সেখানে কি করব, এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো, আপনারা অ্যান্সার দিবেন আশা করি। এবার দেখেন এই আমাদের দায়রা জজের আচ্ছা, ধন্যবাদ সুমন ভাই। আমরা যেটা বলতেছিলাম দায়রা জজ এবং অতিরিক্ত যে দায়রা জজ আছে তাদের কিন্তু ক্ষমতা সমান, কিন্তু দায়রা জজ কখনো সরাসরি কোনো মামলা ওনার কাছে যায় না, যায় হচ্ছে, সরি ভুল বলছি হয়তো, অতিরিক্ত দায়রা জজের নিকট কখনো সরাসরি কোনো যায় না, মামলা চলে যায় দায়রা জজের নিকট, তখন দায়রা জজ সেগুলো ভাগ করে আপনার অতিরিক্ত দায়রা জজ যুগ্ম দায়রা জজের নিকট প্রেরণ করেন। তো এই ক্ষেত্রেও এখানে বলা আছে যদি দায়রা জজের নিকট রিভিশন যায় সেক্ষেত্রে অতিরিক্ত দায়রা জজের নিকট তিনি সেটা হস্তান্তর করতে পারবে। এক্ষেত্রে দায়রা জজ যে সমস্ত পাওয়ার ইউজ করতো অতিরিক্ত দায়রা জজ ঠিক একই রকম সব পাওয়ারগুলো ইউজ করতে পারবে এবং সিদ্ধান্ত দিয়ে চূড়ান্তভাবে মামলা নিষ্পত্তি করবে। তো এটা একটা বিষয় গেল। আপনারা অনেক সময় আমরা অনেক সময় দেখি অতিরিক্ত দ্বারা সরাসরি কোনো মামলা গ্রহণ করতে পারে না। জি নান্না ভাই ধন্যবাদ। অতিরিক্ত দ্বারা জাজ কখনো সরাসরি কোনো মামলা গ্রহণ করতে পারে না, এটা কিন্তু এমসিকিউ তো আসে এই প্রশ্নটা। ওকে, এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ধারা নাম্বার 440 নাম্বার ধারা। এই 440 নাম্বার ধারায় দেখেন একটি বিষয় আলোচনা করা আছে যে পক্ষ সমূহ, অর্থাৎ দুটা পক্ষ থাকে আমরা সবাই জানি, এই পক্ষ সমূহের বক্তব্য আদালত শ্রবণ করবে কি করবে না সেটা আদালতের ইচ্ছাধীন। পক্ষ সমূহের বক্তব্য আদালত শুনবে কি শুনবে না রিভিশনের ক্ষেত্রে সেটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। এটা আমরা মনে রাখবো যে যারা পক্ষ আছে তাদের বক্তব্য আদালত শুনবে কি শুনবে না রিভিশন করার ক্ষেত্রে সেটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। এটা 440 নম্বর ধারায় আছে, এটা আমরা একটু ভালো করে পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ সুমন ভাই ঠিক আছে, আপিল যেখানে আছে সেখানে আপিল করব, আপিল না করা থাকলে আমরা রিভিশন করব। সুমন ভাই পারফেক্ট অ্যান্সার দিয়েছে, তো আমরা সবাই মনে রাখার চেষ্টা করব। এখন আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পাবলিক প্রসিকিউটর সম্পর্কে একটা বিষয় আলোচনা করব। এটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পাবলিক প্রসিকিউটর। তার আগে আমাদের জানতে হবে যে পাবলিক প্রসিকিউটরের সংজ্ঞাটা কোথায় দেওয়া আছে। ফৌজদারি কার্যবিধির কোথায় পাবলিক প্রসিকিউটরের সংজ্ঞাটা দেওয়া আছে এটা আপনারা কমেন্টসে দিয়ে দিবেন। তো আমরা জানি পাবলিক প্রসিকিউটরকে আমরা সংক্ষেপে পিপি বলি না, এখানে দেওয়া নেই 492-তে না। হ্যাঁ পারফেক্ট অ্যান্সার দিচ্ছে আমাদের বিদ্যুৎ ভাই, 4 ধারা 1 সাবসেকশনে টি নাম্বারে আছে, টিতে আছে। সুন্দর অ্যান্সার হয়েছে।
এটা হচ্ছে পিপির সংজ্ঞা। তাহলে আমরা পাবলিক প্রসিকিউটরের সংক্ষিপ্ত যে রূপটা, সেই রূপটাকে আমরা পিপি বলতেছি। ওকে, তো এই পিপিকে কে নিয়োগ দেবে সেই বিষয়ে আমরা পড়ব। আমরা অলরেডি দেখছি যে 492 না 4 ধারার সাবসেকশন 1 টিতে বলা আছে পাবলিক প্রসিকিউটরকে 492 ধারা অনুসারে গভর্নমেন্ট নিয়োগ প্রদান করে। তাহলে আপনার বই থাকলে আপনার চলে যান, বই দেখেন, একটা পয়েন্ট দেখেন 492 যে পয়েন্টটা আছে সেখানে আপনারা একটু লক্ষ্য করেন। ওকে, সেখানে বলা আছে যে পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষমতাটা কার, অ্যাপয়েন্টমেন্ট কে করবে, এই বিষয়ে লেখা আছে। তাহলে অ্যাপয়েন্টমেন্ট গভর্নমেন্ট করবে। বিদ্যুৎ ভাই বলছি, ধন্যবাদ। তো দেখি, সরকার কোনো মামলা বা কোনো নির্দিষ্ট মামলার জন্য পাবলিক প্রসিকিউটর এক বা একাধিক নিয়োগ করতে পারবে, এ সম্পর্কে 492 ধারায় বলা আছে। এখন দেখা যায় ডিটেলস পড়তে গেলে তো অনেক কিছু সমস্যা হয়, আমরা ডিটেলস না পড়লেও পড়তে পারি। আমরা তাহলে মনে রাখি 492 ধারায় কে নিয়োগ দিয়ে, সরকার নিয়োগ দিয়ে পাবলিক প্রসিকিউটরকে, এইটুকু আমরা আপাতত মনে রাখি। এরপরে চলে যাব যে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের, এখানে আরেকটা পয়েন্ট আমরা মনে রাখি। দেখেন, যেখানে পাবলিক প্রসিকিউটর নেই, যেখানে পাবলিক প্রসিকিউটরটা অনুপস্থিত বা যেখানে পাবলিক প্রসিকিউটর নিয়োগ হয়নি, সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক নির্ধারিত পদে, অর্থাৎ পুলিশ কর্মকর্তার নিম্নে নয়, মানে পুলিশ কর্মকর্তা ব্যতীত অন্য কোনো যে কোনো ব্যক্তিকে তিনি কি করতে, পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেবে। তা আমরা এক জিনিসটা এখানে মনে রাখবো যে পাবলিক প্রসিকিউটর যখন থাকবে না, তখন পাবলিক প্রসিকিউটর জেলা ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক কি হচ্ছে, নিয়োগ হচ্ছে। 491টা আলোচনা করবো আমরা, একটু পাবলিক প্রসিকিউটরটা পড়ি। আমি পাবলিক প্রসিকিউটর কনসেপ্টটা আমরা আরেকটু ক্লিয়ার করি। দেখেন, পাবলিক প্রসিকিউটর আমরা যে জিনিসটা বললাম সেটা হচ্ছে সরকার নিয়োগ দেবে এবং পাবলিক প্রসিকিউটর 492 ধারায় নিয়োগপ্রাপ্ত হয়। আমরা 491 ধারাটা পড়বো, এটা একটু পরে পড়বো। দেখেন, এখান থেকে যে ধারাটা বেশি আসে সেটা হচ্ছে 494 ধারা। 494 যে ধারাটা আছে এটা খুবই বেশি আসে। হ্যাঁ, দেখেন 494 ধারাটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখব, আপনার শিরোনামটা দেখেন, শিরোনামটা যদি আপনারা একটু লক্ষ্য করেন, সেখানে দেখেন লেখা আছে মামলা প্রত্যাহারের ফলাফল। মামলা প্রত্যাহারের ফলাফল অর্থাৎ উইথড্র, মামলা উইথড্রয়াল করা হচ্ছে। মামলা যদি উইথড্র করে নেওয়া হয়, কে মামলা উইথড্র করতেছে এখানে? অবশ্যই পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর মামলা দুইভাবে, দুইটা সময়ে উইথড্র করে নিতে পারে। পাবলিক প্রসিকিউটর দুইটা সময়ে মামলা উইথড্র করতে পারে। একটা হচ্ছে চার্জ গঠনের আগেও মামলা তুলে নিতে পারে, উইথড্র করতে পারে। আর একটা হচ্ছে চার্জ গঠনের পরে মামলা উইথড্র করতে পারে। তাহলে আমরা দেখলাম মামলা উইথড্র করতে পারে পাবলিক প্রসিকিউটর দুই ক্ষেত্রে, একটা চার্জ গঠনের আগে, একটা চার্জ গঠনের পরে। চার্জ গঠনের আগে যদি কখনো পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করে নেয়, তাহলে আসামিকে অব্যাহতি প্রদান করা হয়, যেটাকে আমরা ডিসচার্জ বলি। আসামিকে অব্যাহতি প্রদান করা হয় বিফোর চার্জ এন্ড আফটার চার্জ। ইউনুস ভাই ধন্যবাদ। এরপরের যে বিষয়টা হবে সেই বিষয়টা হচ্ছে চার্জ গঠনের পরে যদি মামলা প্রত্যাহার করা হয়, তাহলে আসামিকে খালাস দিয়ে দিতে হয়। আসামিকে
খালাস দিতে হয়। তো এই ধারাটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো আপনারা 492 এবং 494 ধারা দুটো পড়বেন, এই দুটো ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এবং বিগত কয়েকদিন আমরা যে বিষয়গুলো আলোচনা করছি সেই বিষয়গুলো থেকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করি, আপনার কমেন্টসে অ্যান্সার দিন। প্রথম প্রশ্ন হলো, আপিল পণ্ড হয় কত নং ধারা অনুযায়ী? আপিল পণ্ড হয় কত নং ধারা অনুযায়ী? আপনার কমেন্টসে অ্যান্সার দিন। আপিল পণ্ড হয় 431 নম্বর ধারা অনুযায়ী। এই ধারাটা ইম্পর্টেন্ট ধারা, আপনারা সবাই মনে রাখবেন ভালো করে। আপিল পণ্ড হয় 431 নম্বর ধারা অনুযায়ী। মৌসুমী আপু বলছে, বিদ্যুৎ ভাই বলছে রাইট। তো এখানে আপনারা যখন পড়বেন, এখানে দুটো জিনিস লক্ষ্য করতে হবে। একটা আসামি মারা গেলে আপিল পণ্ড হয়, একটা আপিলকারী মারা গেলে মামলা পণ্ড হয়, সেটা আপিল পণ্ড হয়ে যায়। এই দুইটা আপনারা ভালো করে মনে রাখবেন। আসামি মারা গেলে আপনার 417 এর অধীনে আপিল করলে আপিল পণ্ড হয়ে যাবে, এবং অন্যান্য সব ক্ষেত্রেই আসামি মারা গেলে আপিল পণ্ড, মানে অন্যান্য সব ক্ষেত্রেই আপিলকারী মারা গেলে আপনার আপিল পণ্ড হয়, তবে জরিমানার ক্ষেত্রে ব্যতীত। ওকে, আর পরের প্রশ্ন যাচ্ছি। 426 নম্বর ধারা অনুসারে কি বেল পাওয়া যায়? 426 নম্বর ধারা অনুসারে কি জামিন পাওয়া যায়? চারশো 426 নম্বর ধারা অনুযায়ী কি জামিন পাওয়া যায়? হ্যাঁ, 426 নম্বর ধারা অনুসারে জামিন পাওয়া যায়। সেক্ষেত্রে কতগুলো কন্ডিশন আছে, এবং সেই কন্ডিশনটা বিদ্যুৎ ভাই বলছে 1 বছরের কম যদি হয় দণ্ড, তাহলে সেক্ষেত্রে পাওয়া যাবে। ওকে, পরের প্রশ্ন হলো, যুগ্ম দায়রা জাজ কোন ব্যক্তিকে 6 বছর কারাদণ্ড প্রদান করছে? যুগ্ম দায়রা জাজ মিস্টার রহিমকে 6 বছর কারাদণ্ড প্রদান করছেন। সেক্ষেত্রে মিস্টার রহিম কোথায় আপিল করবে? সেক্ষেত্রে মিস্টার রহিম কোথায় আপিল করবে? সেক্ষেত্রে মিস্টার রহিম কোথায় আপিল করবে? অন্যান্য সব ক্ষেত্রে আপিলকারী মারা গেলে আপনার আপিল পণ্ড হয়। ইমরান চৌধুরী বলছে হাইকোর্ট সেশন কোর্ট। সেশন কোর্ট তো অবশ্যই হবে না, সম্পূর্ণটা ভুল। দায়রা, প্রদীপ মণ্ডল ভাই বলছেন দায়রা তো হবেই না। তো এটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, এটা একটা আপনার মনে রাখবেন। অবশ্যই এটা হাইকোর্ট ডিভিশনে হবে। সুমন ভাই পারফেক্ট, ইলিয়াস ভাই, ইউনুস ভাই, তাহের ভাই পারফেক্ট অ্যান্সার প্রদান করছেন। এটা অবশ্যই হাইকোর্ট ডিভিশনে হবে। এটা আপনার মনে রাখবেন, 5 বছরের বেশি হলেই সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন করতে হয়। অভিযোগকারী বা নালিশকারী খালাসের বিরুদ্ধে আপিল করতে পারে কতদিনের মধ্যে? ইমরান রুদবি যেটা বলছে সেটা হচ্ছে, ইমরান রুদবি যেটা বলতেছে 6 বছরের উপরে, সেটা না, 5 বছরের উপরে হবে। ইমরান 5 বছরের উপরে হবে। 60 কি? 60 মাস, 60 দিন। ওকে,
60 দিন এটা অবশ্যই। ওকে, 60 দিন। ধন্যবাদ। এর পরের প্রশ্ন হচ্ছে আপিল আদেশেই চূড়ান্ত আদেশ। আপিলের আদেশেই চূড়ান্ত আদেশ কোথায় বলা আছে? আপিলের আদেশেই চূড়ান্ত আদেশ কোথায় বলা আছে? কত নং ধারাতে আছে? আপিলের আদেশেই চূড়ান্ত আদেশ 403 নং ধারা, 430 নং ধারাতে আছে। ইমরান উদ্ভিদ চৌধুরী, রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হলো রেস জুডিকেটা, যেটা আমরা ফৌজদারি কার্যবিধিকে ডবল জিওপার্ডি বলি। ডবল জিওপার্ডি ধারা কত? ডবল জিওপার্ডি ধারা কত? ডবল জিওপার্ডি ধারা কত? টিপু ভাই বলছে হচ্ছে 403 সঠিক আছে। মৌসুমী আপুরটাও 403 সঠিক আছে। ইউনুস ভাই 403, মন্ডল ভাই, রাসেল ভাই, ইলিয়াস ভাই 403। ওকে। ফৌজদারি কার্যবিধি অনুসারে কত বছরের নিচের অপরাধীকে সংশোধনাগারে আটক রাখা হয়? কত বছরের নিচের অপরাধীকে সংশোধনাগারে আটক রাখা হয়? 15 বছর। কত নং ধারাতে এই বিষয়টা আলোচনা করা আছে? কত নং ধারাতে এই বিষয়টা আলোচনা করা আছে? কত নং ধারাতে এই বিষয়টা আলোচনা করা আছে? 15 বছরের নিচে। এই মন্ডল ভাই আপনারটা ভুল হয়ে গেছে। 15 বছরের নিচে হবে। 15 বছরের নিচে হবে। আচ্ছা, না, এটা আলোচনা করা আছে 399। টিপু ভাইটা রাইট, তামিল ভাইটা ভুল, ইমরানটা রাইট। ওকে, ইলিয়াস ভাইটা ঠিক আছে। পরের প্রশ্নে আমরা এখন যাচ্ছি, সেটা হচ্ছে গর্ভবতী স্ত্রী লোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ করা যায় কত নং ধারা অনুযায়ী? কত নং ধারা অনুযায়ী গর্ভবতী স্ত্রী লোকের মৃত্যুদণ্ড স্থগিত করা যায় কত নং ধারা অনুযায়ী? ইমরান উদ্ভিদ চৌধুরী সাহেবেরটা ঠিক আছে। 382 অ্যান্সার হচ্ছে 382। ফৌজদারি কার্যবিধির কত নং ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হয়? ফৌজদারি কার্যবিধির কত নং ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হয়? না, আমি ফৌজদারি কার্যবিধির কথা বলতে চাচ্ছি না, হয়নি। আমি বলতে চাচ্ছিলাম আসলে এটা অ্যান্সারটা 368 নাম্বার, যে ফৌজদারি কার্যবিধি 368 নাম্বার ধারা অনুসারে আপনার ঝুলিয়ে যতক্ষণ পর্যন্ত না মৃত্যু হয় এভাবে কার্যকর করা হয়। ওকে, আপনারা যারা 376 বলছেন তাদেরটা হচ্ছে দায়রা আদালত যদি কখনো কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড প্রদান করে সেটা অনুমোদনের জন্য 376 যায়, তারপর সেখান থেকে আবার দায়রা কোর্টে চলে আসবে, তারপরে কার্যকরের ব্যবস্থা। আমরা জানি ফৌজদারি কার্যবিধিতে আমরা জানি তামাদি আইন অনুসারে মৃত্যুদণ্ডর আদেশের এগেইনস্টে আপিল করা যায় 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে আপিল করতে হয়, এটা আমরা জানি।
এই 7 দিনের কথাটা, এই 7 দিনের যে বিষয়টা, এই বিষয়টা ফৌজদারি কার্যবিধির কথায় উল্লেখ আছে। 7 দিনের যে বিষয়টা তামাদি আইনের 150 অনুচ্ছেদ, কিন্তু ফৌজদারি আইনের ফৌজদারি কার্যবিধি অনুসারে কত নং ধারাতে বলা আছে যে 7 দিনের মধ্যেই আপিল করতে হবে। না, 368 তো অন্য বিষয় ছিল। এটার অ্যান্সারটা দেখেন, আপনাদের কাছে বই থাকলে যান 371 নম্বর ধারা, 371 নম্বর ধারা, এই 371 নম্বর ধারাতে বলা আছে এই কথাটা। 371 নম্বর ধারায় দেখেন 7 দিনের মধ্যে আপিল করতে পারবে। এটা দায়রা জাজ রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ড আসামিকে জানাবেন। হ্যাঁ, 371 নম্বর ধারা বলা আছে যে দায়রা জাজ জানিয়ে দেবেন যে আপনি আপিল করলে 7 দিনের মধ্যে আপিল করতে পারবেন। তো এই বিষয়টা ইম্পর্টেন্ট, আমরা এটা মনে রাখবো। তো ঠিক আছে, আপনারা লাইভ দেখতেছেন, শুনতেছেন, আর যারা বার কাউন্সিলের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো আপনারা নিজেরাই নোট করে, যেগুলোকে আমি বলি হোমওয়ার্ক, আমি যা পড়ালাম সেগুলোই হোমওয়ার্ক। এই হোমওয়ার্কগুলো যারা করবেন তারা আমার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। এই পেজে মেসেঞ্জার বা এই পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আরেকটা বিষয় বলছিলাম, যারা রেগুলার দেখবেন তাদের জন্য অবশ্যই ম্যান্ডেটরি আপনার হোমওয়ার্কটা অবশ্যই পাঠাবে। আজকে আমাদের হোমওয়ার্ক না ইমরান, আজকে আর প্রশ্ন করব না, আজকে এখানে রাখি, ইনশাল্লাহ আগামীকাল রাত 11টায় শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এখানেই সমাপ্ত করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।